হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম মাধ্যমিক শিক্ষার সম্পর্কে কোঠারি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সমূহ। তো এই মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি আলোচনা করতে গিয়ে আমরা যেটা আলোচনা করেছিলাম যে মাধ্যমিক শিক্ষাকে দুটো ভাগে ভাগ করা যায়, নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তার সম্পূর্ণ কাঠামোটা আমরা গত ভিডিওতে দেখেছি। তো সেই নিম্ন মাধ্যমিকের ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি গত ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বিষয়ে। ঠিক আছে, তো আজকে আমরা আবার সেই একইভাবে কাঠামোটা আলোচনা করব আজকে, তার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো চাইবো যে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নিয়ে এই ভিডিওটি দেখবে, কারণ আগের ভিডিওগুলো দেখলে এটা তোমাদের দেখতে এবং বুঝতে যথেষ্ট সুবিধা হবে। তো তোমরা আশা করবো যে তোমরা সবাই বাড়িতে মোটামুটি এগুলো পড়াশোনা করবে এবং ভিডিওগুলো দেখে ভালো করে ভিডিওর কথাগুলো শুনবে, সেই সঙ্গে নিজের কাছে যে বইটা রয়েছে সেটা ভালো করে পড়ার চেষ্টা করো। আর চাইবো যে তোমরা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখার পর শেষে রয়েছে প্রশ্নাবলী, সেই প্রশ্নগুলোর উত্তর দাও। এর মাধ্যমে কী হবে, নিজের একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা গড়ে উঠবে ওই বিষয়গুলো সম্পর্কে, এবং সেগুলো তোমাকে এমসিকিউগুলো সঠিক করার জন্য সাহায্য করবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা যেটা আলোচনা করব সেই বিষয়টি হলো কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে কি কি সুপারিশ করেছে। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা, আমরা নিম্ন মাধ্যমিক গত ভিডিওতে আলোচনা করেছি, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা। প্রত্যেকটা ক্ষেত্রে কমিশন সুপারিশ করার আগে যে বিষয় সুপারিশ করেছে, মানে সুপারিশ প্রত্যেকটা বিষয়ের উপর করেছে, তবে প্রত্যেকটা ক্ষেত্রে যে সকল সুপারিশগুলো করেছে তার মধ্যে প্রথমেই যেটা থাকে উদ্দেশ্য। তার মানে আমরা এখানে প্রথমে পেয়ে যাব কি উদ্দেশ্য। কোঠারি কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসেবে কোন বিষয়গুলোকে রেখেছিলেন? কোঠারি কমিশন প্রথমেই বলছে যে আমাদের এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় যে অধ্যায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এই উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীদের অধিকার দেওয়া হবে, নির্বাচনের অধিকার দেওয়া হবে, বিষয় নির্বাচনের অধিকার দেওয়া হবে। তারা নিজেরা নিজেদের মতো করে বিষয়বস্তুগুলোকে চিহ্নিত করতে এবং নির্বাচন করতে পারবে। অর্থাৎ বিশেষীকরণ ঘটানোর কথা বলেছে কমিশন। কমিশন বলেছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে কি করতে হবে, বিশেষীকরণ ঘটাতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষার মধ্যে, যেখানে শিক্ষার্থীদেরকে বিষয়গুলো নির্বাচনের অধিকার দেওয়া হবে। এর মাধ্যমে কি করা হবে না, উচ্চ মাধ্যমিক এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা বিশেষ দিকে পরিচালিত করা যাবে, যেখানে শিক্ষার্থীরা নিজের মতো করে শেখার সুযোগ পাবে। দ্বিতীয়ত, কমিশন বলতে চাইছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে বৃত্তিমুখী করে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জনের পর তারা যেন নির্দিষ্ট বৃত্তি নির্বাচন করতে পারে, মানে উৎপাদনমুখী করে তুলতে হবে। তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কি করতে চাইছে, উৎপাদনমুখিতা। তাহলে উৎপাদনমুখিতা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা চাইবে যে তার সমগ্র সিস্টেম, সমগ্র পদ্ধতিটার মধ্যে, মানে শিক্ষা ব্যবস্থাটার মধ্যে উৎপাদনমুখিতা থাকবে, যেখানে ছাত্রছাত্রীরা বৃত্তি এবং উৎপাদনমুখী বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবে, যার মাধ্যমে তারা পরবর্তীকালে কোনো একটা কাজকে তারা নিজেদের বৃত্তি বা পেশা হিসেবে নির্বাচন করতে পারবে। তাহলে এমনটা বলছে কমিশন। তাহলে বিশেষীকরণ হলো, উৎপাদনমুখিতা হলো। এছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হিসেবে রাখা হয়েছে যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চিন্তাভাবনার প্রসার ঘটানো। আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করে থাকি এই কথাটা, যে গণতান্ত্রিক বিষয়টা, গণতান্ত্রিক বলতে আমরা জানি যে কি, সবাই মিলে কোনো একটা বিষয় করা,
আমাদের একত্রে থাকতে হবে। একত্রে না থাকলে আমরা বাঁচতে পারবো না। একত্রে থাকার মাধ্যমেই আমরা আমাদের উদ্দেশ্যকে খুব সহজে নির্বাচন করতে পারবো এবং সেই উদ্দেশ্যে পৌঁছতেও আমরা খুব সহজে সক্ষম হব। তাহলে এই যে একত্রিতভাবে কোনো কিছু করার ভাবনা চিন্তা, এটাই হচ্ছে গণতান্ত্রিকতা। এই বোধ শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করতে হবে। তাহলে কি হবে, শিক্ষার্থীর মধ্যে যে স্বার্থপরতার মনোভাব সেটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এখানে কি হলো, গণতান্ত্রিক চিন্তা ভাবনা। গণতান্ত্রিক চিন্তা ভাবনার প্রসার ঘটাতে হবে। আর কি করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে কি রকম করলে উচ্চ মাধ্যমিক শিক্ষা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে? তার গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা দেখলাম বিশেষীকরণ রয়েছে, উৎপাদনমুখী করে তুলতে হবে শিক্ষার্থীদেরকে। তারপরে বলা হচ্ছে কি, গণতান্ত্রিক চিন্তা ভাবনার প্রসার ঘটাতে হবে, যাতে শিক্ষার্থীরা সকলে মিলে কোনো একটা কাজ করার যে মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়। এছাড়াও কি না, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ভিত্তিক, মানে কি কি বলা যায়, প্রযুক্তি নির্ভর, যেটাকে আমরা বলতে পারি যে বিজ্ঞান ও প্রযুক্তির, বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে শিক্ষার মান উন্নয়ন। কমিশন বলছে যে শিক্ষার্থীদের বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে পরিচয় ঘটাতে হবে, যাতে শিক্ষার্থীরা পরবর্তীকালে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে। কিভাবে সেটা সম্ভব? বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমরা দেখি, আমরা শ্রেণীকক্ষে পৌঁছানোর পর থেকে শুরু করে একেবারে বিদ্যালয় ছুটি হওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার রয়েছে। তাছাড়া বিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিদ্যালয়ের মূল্যায়ন ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার করি। মানে ওই যে মোবাইল ব্যবহার করি আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা প্রজেক্টর ব্যবহার করি, আমরা কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, আসলে এগুলোই তো প্রযুক্তি। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে এই সমস্ত প্রযুক্তির যে গুরুত্ব রয়েছে এগুলো তারা বুঝবে। পরবর্তীকালে কোনো বিষয় নির্বাচনের ক্ষেত্রে তারা সেই প্রযুক্তিকে ব্যবহার করবে। হয়তো দেখা যাবে শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যাপারে অধিক আগ্রহী হলো, তারা সেই প্রযুক্তির ওপরে, বিজ্ঞানের ওপরে কোনো একটা বিষয়কে নির্বাচন করলো, সেখান থেকে তারা সেই বিষয়টাকে নিয়ে পরবর্তীকালে পড়াশোনা চালিয়ে গেল, মানে সেটাকে তার জীবনের বৃত্তি হিসেবে, পেশা হিসেবে সে নির্বাচন করতে পারবে। অর্থাৎ বৃত্তির সঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করানোর কথা কমিশন বলতে চাইছে। 4 নম্বর, এবারে কি, ওহো, বৃত্তি নির্বাচনে প্রস্তুতি। দেখো, তোমরা যারা এখন 12-এ পড়ছো, তোমরা যারা যখন মাধ্যমিক পড়ছিলে তখন তোমরা নিজেরাই ভাবছিলে যে আমরা কোন বিষয় নিয়ে পড়বো বা কোন বিষয়গুলো নিয়ে পড়লে ভালো হবে ইত্যাদি বিষয়গুলো। তারপর যখনই তোমরা মাধ্যমিক পাস করার পর, মানে একটা বহি পরীক্ষা দেওয়ার পরে তোমরা কি করলে, নিজেদের পছন্দের বিষয়গুলোকে নির্বাচন করলে। কেন না, সেগুলোর মাধ্যমে তোমরা জানো যে পরবর্তীকালে ওই বিষয়টাকে নিয়ে যদি আমি পড়াশোনা করি তাহলে ওখান থেকে আমি কিছু করে খেতে পারবো। তাহলে এই ধরনের ভাবনাগুলো কিন্তু আমাদের সেই মুহূর্তে তৈরি হয়েছিল, তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন বিষয়গুলোকে নির্বাচন করেছি। কেউ এমন সকল বিষয় নির্বাচন করেছে তারা পরবর্তীকালে টেকনিক্যাল লাইন
বা যেখানে আমরা যেটাকে বলি আইটিআই পড়া, আইআইটি পড়া, পলিটেকনিক পড়া, এই সমস্ত বিষয়ে কেউ যেতে যাবে। কেউ আবার কম্পিউটার নিয়ে পড়ছে, সে হয়তো কম্পিউটারের উপরে কোনো কিছু করবে ভবিষ্যতে। তাহলে এগুলো কি বৃত্তিকে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। মানে এখানে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে কি করা হয়, শিক্ষার্থীদের তো একটা বহিঃপরীক্ষা দিতে হয়। মানে তোমরা যখন 12 পাস করবে, মানে তোমাদের একটা বহিঃপরীক্ষা দিতে হবে, বোর্ডের পরীক্ষা একটা দিতে হবে। অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষা দিচ্ছ, বর্তমানে কিন্তু এই সিস্টেমটা নেই, যেটা হচ্ছে সেমিস্টার হয়ে গেছে। কিন্তু আগে কি হতো, বা আমরা কি করেছি, 12 কিন্তু একটা বহিঃপরীক্ষা হতো, মানে মাধ্যমিকে যেরকম একটা বোর্ডের পরীক্ষা হয় সেরকম বোর্ডের পরীক্ষা হতো। তারপর আমরা নিজেদের মতো একটা বিষয়কে নিয়ে কলেজে পড়াশোনা করতাম। কিন্তু বর্তমানে একটু পরীক্ষা ব্যবস্থা, একটু মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন এসেছে, যেখানে একটা মাত্র বহিঃপরীক্ষা না রেখে প্রত্যেকটা শ্রেণীকে, মানে 11কে দুটো ভাগ, 12 দুটো ভাগ, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 11-এ, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আমার 12-এ। তাহলে বৃত্তি নির্বাচনে প্রস্তুত করে কে, আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। আমরা এই উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের পর আমরা কেউ টেকনিক্যাল লাইনের দিকে চলে যাব, কেউ জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করব। মানে কেউ হয়তো দেখা যাবে আইটিআই পড়ছে, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে বেরিয়ে গেছে, কেউ বা সায়েন্সের ওপরে কোনো একটা যদি কারিগরি বিদ্যার মতো কিছু থাকে, মানে যেটাকে বলা হয় বৃত্তি শিক্ষার মতো কিছু যদি থাকে, তাহলে সে সেটা নিয়ে পড়াশোনা করবে। কেউ হয়তো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, এই সমস্ত বিষয় নিয়ে কলেজে পড়াশোনা করবে। তাহলে এইভাবে সবাই, মানে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পরে নিজেদের পছন্দ মতো বিষয় নিয়ে পড়াশোনা করবে। তাহলে এটা প্রস্তুত করছে কে, আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। এরপর কি বলা হচ্ছে, এরপর আরও বিষয় রয়েছে, যেমন হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যাতে আধ্যাত্মিক চেতনা গড়ে ওঠে, শিক্ষার্থীদের মধ্যে যাতে মূল্যবোধ গড়ে ওঠে, শিক্ষার্থীদের মধ্যে যাতে মানবিক গুণাবলীর বিকাশ ঘটে, তার জন্য শ্রেণীকক্ষে বা ক্লাসে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। আরও বিষয় রয়েছে, যেমন শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতিবোধ গড়ে তুলতে হবে, ঐক্যের ধারণা শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। এগুলো কিন্তু কোঠারি কমিশন বলেছে। তো যাই হোক, এটা মোটামুটি উদ্দেশ্য। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, কাঠামো। উচ্চশিক্ষার কি কাঠামো রয়েছে। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। মানে উচ্চ মাধ্যমিক শিক্ষার একটা স্তরের নাম, এর দুটো শ্রেণী রয়েছে, আমি বলছি আর কি, দুটো শ্রেণী। একদিকে রয়েছে একাদশ, আর একদিকে রয়েছে কি দ্বাদশ। এই দুটো শ্রেণী। এবার এই দুটো শ্রেণীতে শিক্ষার্থীরা উঠলে তাদের বয়সটা কীরকম পর্যায়ে দাঁড়ায়, এটা হয়ে যায় কত, 17+, এটা হয়ে যায় 18। আমরা 18+ বলতে পারি, ঠিক আছে। বা এটাকে আমরা যদি বলি যে 16+, মানে 16-র পরেই অ্যাকচুয়ালি শুরু হয় 17। তো এই কারণে আমরা এটাকে 17+ বলতে পারি, অথবা আমরা বলতে পারি 17 বলতে পারি। এটাকে আমরা 18+ বলতে পারি বা 18 বলতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই সময় শিক্ষার্থীদের বয়সটা ঠিক এই পর্যায়ে থাকে। এইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার কাঠামো। উচ্চ মাধ্যমিক শিক্ষা তলে দুটো শ্রেণী রয়েছে, একটা একাদশ শ্রেণী, অপরটা হলো দ্বাদশ শ্রেণী। একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর যে বয়সে পৌঁছয় সেটা হচ্ছে 17 অথবা 17+, আর দ্বাদশ শ্রেণীর সময় শিক্ষার্থী যে বয়সে পৌঁছে সেটা হচ্ছে 18 অথবা 18+। এইটাই হচ্ছে কাঠামো, এইটুকুনি তোমাদের মনে রাখতে হবে। এখানে আর কিছু মনে রাখার সেরকম কিছু নেই। তো এটা গেল হচ্ছে কাঠামো। তো এরপর যেটা রয়েছে সেটা হলো কি, সেটা হলো পাঠ্যক্রম। এইটা একটা ভাইটাল জিনিস, পাঠ্যক্রম। এই উচ্চ মাধ্যমিক শিক্ষার কাঠামোর দুটো অংশ রয়েছে। এক রয়েছে সাধারণ শিক্ষার পাঠ্যক্রম, আর দ্বিতীয় রয়েছে বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম। এই দুটো জিনিস কিন্তু আমাদের জানতে হবে।
দেখো সাধারণ যে পাঠ্যক্রম এর মধ্যে যে সকল বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো কি ভাষা। সেটা হলো কি ভাষা। প্রত্যেকটা পাঠ্যক্রমে কিন্তু প্রথমেই রয়েছে ভাষা। এই ভাষার মধ্যে কমিশন দুটো দিকের কথা বলেছে। এক হচ্ছে মাতৃভাষা অথবা আমাদের ভারতীয় যে সর্বভারতীয় ভাষা রয়েছে সেটা, মাতৃভাষা অথবা সর্বভারতীয় ভাষা, 1 নম্বর ভাষার ক্ষেত্রে। আর 2 নম্বর কি ইংরেজি, তার সঙ্গে আধুনিক বিদেশি ভাষা অথবা আধুনিক ভারতীয় ভাষা। তাহলে ইংরেজি ভাষা হলো আধুনিক ভারতীয় ভাষা, মানে ইংরেজি ছাড়া আধুনিক যদি ভারতীয় ভাষা থাকে সেটা। আর কি বিদেশি ভাষা, আধুনিক বিদেশি ভাষা। এই যে দুটো দেখলাম, তাহলে এতে হচ্ছে মাতৃভাষা বা সর্বভারতীয় ভাষা, সেখানে হিন্দি থাকতে পারে, তাহলে এ দুটোর মধ্যে যে কোনো একটা। এরপর যেটা রয়েছে ইংরেজি ভাষা, হয় ইংরেজি ভাষা, না হলে ভারতীয় আধুনিক ভারতীয় ভাষা মানে ইংরেজি বাদে, আর বিদেশি ভাষা মানে আধুনিক বিদেশি ভাষা, এগুলোর মধ্যে যে কোনো একটা। মানে এই যে আমি 3টা বললাম, ইংরেজি, আধুনিক ভারতীয় ভাষা, আধুনিক বিদেশি ভাষা, এগুলোর মধ্যে একটা, আগের মাতৃভাষা বা সর্বভারতীয় ভাষা তার মধ্যে একটা। মোটামুটি এগুলোর মধ্যে দুটো শিক্ষার্থীদের নির্বাচন করতে হবে। তাহলে ভাষা থেকে শিক্ষার্থীরা পেয়ে গেল কটা সাবজেক্ট? দুটো সাবজেক্ট। তারপরে রয়েছে কি আবশ্যিক বিষয়, ঐচ্ছিক ঐচ্ছিক আবশ্যিক। ঐচ্ছিক আবশ্যিক দুটোর অর্থ আছে। শিক্ষার্থীদের ইচ্ছায় সেগুলো নির্বাচিত হবে, তাহলে হয়ে যাচ্ছে ঐচ্ছিক। আর আবশ্যিক মানে রাখতেই হবে এই বিষয়টা। তাহলে ঐচ্ছিক আবশ্যিকের মধ্যে কি বিষয়গুলো রয়েছে? ঐচ্ছিক আবশ্যিকের মধ্যে যাবতীয় বৈশিষ্ট্য মানে বিষয়গুলোকে নিয়ে আমরা যদি ধরি, সেখানে রয়েছে একটা অতিরিক্ত ভাষা রয়েছে প্রথমত, তাহলে একটা অতিরিক্ত ভাষা। এরপর রয়েছে তোমার ইতিহাস, ভূগোল, গণিত, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, চারুকলা, গৃহস্থ বিজ্ঞান, হ্যাঁ, স্বাস্থ্য শিক্ষা, তারপরে মনোবিদ্যা, সমাজবিজ্ঞান, এই রকম নিয়ে প্রায় 21খানা বিষয় রয়েছে। প্রায় 21খানা বিষয় রয়েছে এই ঐচ্ছিক আবশ্যিক বিষয়ের মধ্যে। তবে এখান থেকে শিক্ষার্থীদের যে কোনো 3টে বিষয়কে নির্বাচন করতে হবে আবশ্যিক হিসেবে। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে পেয়ে গেল কটা বিষয়? 3টে বিষয়। ভাষা থেকে পেয়ে গেল 2টো বিষয়, মানে তাদের 5টা বিষয় হয়ে গেল। এখন তোমরা যেভাবে পড়ছো তোমাদের 5টা বিষয় মেন। এরপরে আসছি অতিরিক্ত বিষয়। তাহলে অতিরিক্ত বিষয়টা কি? অতিরিক্ত বিষয়ের মধ্যে থাকছে কি, এখানে যে 21খানা বিষয়ের মধ্যে যে 3টি বিষয় শিক্ষার্থী নির্বাচন করেছে আবশ্যিক হিসেবে, সেই 3টে বিষয় বাদে যে কোনো একটা বিষয়কে সে ঐচ্ছিক বিষয় হিসেবে রাখতে পারে। তাহলে এই নিয়ে মোটামুটি কটা সাবজেক্ট হলো? এখানে পেলাম আমরা 2টো সাবজেক্ট, এখানে পেলাম আমরা 3টে সাবজেক্ট, এখানে পেলাম একটা সাবজেক্ট। এই নিয়ে আমাদের হয়ে গেল কটা? টোটাল 6টা সাবজেক্ট। এই 6টা সাবজেক্টের মধ্যে আমাদের মোট 5টা যোগ হয়, আর যেটাতে আমরা কম পাই সেটা বাদ হয়ে যায়। তাহলে এইভাবে কিন্তু বর্তমান শিক্ষা চলছে। তো যাই হোক, তাহলে এখানে আমরা দেখলাম এইভাবে শিক্ষার্থীরা বিষয়টাকে নির্বাচন করতে পারবে। তো এরপর যে বিষয়টা রয়েছে 4 নম্বরে, কর্ম অভিজ্ঞতা। কর্ম অভিজ্ঞতার মধ্যে কি রয়েছে? কর্ম অভিজ্ঞতার মধ্যে যে সকল বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রথমত যেটা রয়েছে সেটা কি শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষা। দ্বিতীয়ত যেটা রয়েছে কর্মশিক্ষা। তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে কি সমাজ সেবা। তাহলে কর্ম অভিজ্ঞতার মধ্যে এই সকল বিষয়গুলো রয়েছে। এটা মূলত সাধারণ যে
শিক্ষার পাঠ্যক্রম তার মূল ফ্রেম। এখানে ভাষা, আবশ্যিক এবং ঐচ্ছিক বিষয়, অতিরিক্ত বিষয় এবং কর্ম অভিজ্ঞতা এগুলো রয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কমিশন সুপারিশ করেছে যে শিক্ষার্থীদের আধ্যাত্মিক বিকাশ ঘটাতে বা তাদের মূল্যবোধের বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন বিষয়গুলোকে রাখতে হবে। ঠিক আছে, এইভাবে কমিশন বলেছে। এটাকে আমরা লিখতে পারি যে কি আধ্যাত্মিক শিক্ষা, নৈতিক শিক্ষার জন্য বিভিন্ন বিষয়কে রাখতে হবে। এছাড়াও চারুকলার মধ্যে তোমার রয়েছে বিভিন্ন হস্তশিল্প। তবে একটা কথা, চারুকলা হোক বা হস্তশিল্প হোক এগুলো কিন্তু আবশ্যিক বিষয় নয়, বা এখানে আধ্যাত্মিক বা নৈতিক মানে এগুলো হচ্ছে মানে একবার রাখতেই হবে না হলে হবে না, এরকম বিষয় নয়। ঠিক আছে, এর মূল 4টা বিষয়, সেটা হচ্ছে ভাষা, ঐচ্ছিক আবশ্যিক বিষয়, অতিরিক্ত বিষয় এবং কর্ম অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে এটা আমরা যেটা জানলাম এটা হচ্ছে সাধারণ শিক্ষার পাঠ্যক্রম। এরপর যেটা জানবো বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম। বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রমে একইভাবে রয়েছে ভাষা, প্রথমেই রয়েছে সেই একই রকম ভাষার ক্ষেত্রে। তবে এখানে দুটো বিভাগ রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। এখানে দুটো বিভাগ রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে কি রয়েছে? মাতৃভাষা এবং অন্যান্য ভাষা, মানে এখানে সর্বভারতীয় একটা ভাষা। আর খ বিভাগে রয়েছে কি ইংরেজি ভাষা এবং অন্যান্য। এখানে মাতৃভাষা ও অন্যান্য। তাহলে এই দুটো বিভাগ রয়েছে। বলা হয়েছে যে প্রথম বিভাগে যদি না ইংরেজি থাকে, দ্বিতীয় বিভাগে অবশ্যই ইংরেজি রাখতে হবে, এরকমভাবে কমিশন বলেছে। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা এদিক থেকে একটা বিষয় পেয়ে গেল, এটা 2 নম্বর, এটা এদিক থেকে একটা বিষয় পেয়ে, দুটো বিষয় এখানে তারা চুজ করে নিল। এবার 2 নম্বরে যেটা আসছে সেটাও একই রকম, ওই রকম যে ঐচ্ছিক আবশ্যিক বিষয়। ঐচ্ছিক আবশ্যিক বিষয়টা কিভাবে নির্বাচনের কথা বলা হয়েছে? ঐচ্ছিক আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে আমরা সেখানে যেভাবে দেখেছিলাম এখানেও সেই একই রকমভাবে কিছু বিষয় রয়েছে যেগুলো থেকে শিক্ষার্থীদের আবশ্যিক ঐচ্ছিক বিষয় হিসেবে 3টে বিষয়কে নির্বাচন করতে হবে। তবে এখানে বলা হয়েছে যে কিছু পরীক্ষাগার নির্ভর, আবার কিছু পরীক্ষাগার নির্ভর নয়। দেখো, পরীক্ষাগার নির্ভর মানে যেখানে পরীক্ষার মাধ্যমে বিষয়গুলোকে জানতে হয় বা পড়তে হয়। তার মধ্যে আমরা জানি যে রয়েছে পুষ্টিবিজ্ঞান রয়েছে, রসায়ন রয়েছে যেটাকে আমরা কেমিস্ট্রি বলছি, এছাড়াও পদার্থবিদ্যা রয়েছে, তারপর ভূগোল রয়েছে। এই সমস্ত বিষয়গুলোর জন্য অভীক্ষাগার বা যেটাকে আমরা বলি কি বলা যায় পরীক্ষণাগার, যাই বলতে পারি, তাহলে এই সমস্ত জায়গাগুলো দরকার হয়, মানে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে হয় আর কি। তাহলে এই সমস্ত পরীক্ষা নির্ভর কতগুলো বিষয় রয়েছে, এর মধ্যে ওই পদার্থবিদ্যা, জীববিদ্যা, পুষ্টিবিদ্যা, রসায়ন, ভূগোল এই সমস্ত বিষয়গুলো পড়ছে। তো এর পাশাপাশি পরীক্ষা নির্ভর নয়, যেমন কি ইতিহাস, তারপরে তোমার ইতিহাস রয়েছে, তোমার শিক্ষা বিজ্ঞান, আমাদের এই যে এডুকেশান এটাও রয়েছে। এর পাশাপাশি রয়েছে তোমার সমাজবিজ্ঞানে বিভিন্ন বিষয় রয়েছে, মানে অর্থনীতি আমরা যদি বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞান বলতে পারি। তাহলে এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু লাইব্রেরি মানে অভীক্ষাগারের প্রয়োজন হয় না, খুব একটা প্রয়োজন হয় না। তো সে কারণে বলা হচ্ছে যে কিছু পরীক্ষাগার নির্ভর এবং কিছু পরীক্ষাগার নির্ভর নয় এমন কতগুলো বিষয় থেকে শিক্ষার্থীর মোটামুটি 3টি বিষয় নির্বাচন করতে হবে। এটা হচ্ছে ঐচ্ছিক এবং আবশ্যিক বিষয়। তো এরপর আমরা দেখবো যে সেখানে যেমন দেখেছিলাম যে অতিরিক্ত বিষয় হিসেবে শিক্ষার্থীরা কিছু নির্বাচন করেছিল, তো এই জায়গাটা একটু পরিবর্তন। এখানে 3 নম্বরে হচ্ছে বৃত্তিমূলক বিষয় নির্বাচন। বৃত্তিমূলক বিষয় নির্বাচনের পাঠ রয়েছে। বৃত্তিমূলক বিষয় নির্বাচনের ক্ষেত্রে কি যে কোনো এখানে 5টা বিষয় দেওয়া থাকবে শিক্ষার্থীদের, তার মধ্যে যে কোনো একটা বিষয়কে শিক্ষার্থীরা নিজেদের নির্বাচন করতে পারবে নিজেদের পছন্দ মতো। তো সেখানে 5টা বিষয় কি কি রয়েছে? 5টা বিষয় রয়েছে কি কৃষিবিদ্যা রয়েছে,
কৃষিবিদ্যা রয়েছে, কারিগরি বিদ্যা রয়েছে, প্যারামেডিক্যাল স্টেজ যেটা প্যারামেডিক্যাল রয়েছে। তাহলে কৃষিবিদ্যা, কারিগরি বিদ্যা, প্যারামেডিক্যাল, বয়ন শিল্প, আর একটা কি ছিল, কৃষিবিদ্যা, কারিগরি বিদ্যা, বয়ন শিল্প, প্যারামেডিক্যাল, ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, তো এই নিয়ে মোটামুটি 5টা, এই 5টা বিষয়কে শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। শিক্ষার্থীরা যে কোনো একটা বিষয়কে অতিরিক্ত নয়, বৃত্তিমূলক বিষয় হিসেবে নির্বাচন করবে। ঠিক আছে, তো এরপর 4 নম্বরে যেটা রয়েছে কর্ম অভিজ্ঞতা। কর্ম অভিজ্ঞতা এখানে সে একই রকম কর্ম অভিজ্ঞতার ক্ষেত্রে সেই 3টে বিষয় রয়েছে। 3টে বিষয় বলতে সেখানে রয়েছে কি কি, কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, তার পাশাপাশি রয়েছে সমাজসেবা। তাহলে এগুলো হচ্ছে কর্ম অভিজ্ঞতামূলক বিষয়। তাহলে এখন যে আমরা যে এটা জানলাম, এটা তো আগের তীর চিহ্নটা থেকে গেছে। তাহলে এখন আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম। তাহলে বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রমের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থাকবে। আর আগেটা আমরা জেনেছি সাধারণ শিক্ষার পাঠ্যক্রম হিসেবে। তো যাই হোক, এটা গেল কি পাঠ্যক্রম। এরপর আমি তোমাদের বিষয়গুলোকে দু একটা কথায় বলে দিই যে এই যে 3টে বিষয় আমরা আলোচনা করলাম, উদ্দেশ্য, কাঠামো এবং পাঠ্যক্রম, এখান থেকেই মেন প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো এর পরবর্তী যে পার্টটা রয়েছে সেখানে আমাদের গুরুত্ব রয়েছে বা আমাদের উদ্দেশ্য তো আমরা আলোচনা করেছি। সেখানে রয়েছে তোমার সমস্যাগুলো রয়েছে, সমাধানের উপায়গুলো রয়েছে। সমস্যা বলতে দেখো প্রত্যেকটা বিদ্যালয়ের কিন্তু সমস্যার যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রায় একই রকম, মানে পরিকাঠামোগত অসুবিধা। তাহলে আমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে আমরা জানলাম, সেখানে কোন ধরনের অসুবিধাগুলো দেখতে পাই। কোনো কোনো বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে পরীক্ষণাগার, মানে যেটাকে আমরা বলছি যে যেখানে শিক্ষার্থীরা গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানবে, সেই পরীক্ষণাগারের অভাব রয়েছে। অনেক বিদ্যালয় রয়েছে যেখানে সেই পরীক্ষণাগার নেই, অথবা পরীক্ষণাগার থাকলেও তাতে উপকরণের কমতি রয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে দেখা গেছে যে বৃত্তিমুখী যে শিক্ষা ব্যবস্থা, সেই যেমন এই কম্পিউটার ভিত্তিক যদি শিক্ষা ব্যবস্থা দেখি, যে বিদ্যালয়ে কম্পিউটারের অভাব রয়েছে, উপযুক্ত শ্রেণীকক্ষের অভাব। কীরকম শ্রেণীকক্ষ, মানে বৃত্তিমুখী শিক্ষার জন্য যে আলাদা শ্রেণীকক্ষের প্রয়োজন হয়, সেই শ্রেণীকক্ষের অভাব রয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর কিন্তু অভাব আমরা উচ্চ মাধ্যমিক স্তরে লক্ষ্য করতে পারি। তার পাশাপাশি আরও অনেক অভাব রয়েছে প্রশাসনিক ক্ষেত্রে, মূল্যায়ন ত্রুটিপূর্ণ, অমনোবৈজ্ঞানিক হচ্ছে পাঠ্যক্রম, এগুলো আমরা সমস্যা হিসেবে দিতেই পারি। তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক সমস্যাও রয়েছে। এরপর আমরা দেখতে পাবো কি উপায় একই রকম, সমস্যাগুলোকে আমরা উল্টে দিলেই উপায় হয়ে যাবে। বিজ্ঞানসম্মত পাঠ্যক্রম ব্যবস্থা করতে হবে, উপযুক্ত উপকরণ সহায়তায় উপযুক্ত উপকরণের ব্যবস্থা করতে হবে বিদ্যালয়ে, উপযুক্ত উপকরণ সমেত পরীক্ষণাগারের ব্যবস্থা করতে হবে, বিদ্যালয়ের মানোন্নয়ন ঘটাতে হবে। বিদ্যালয়ের মানোন্নয়নটা কীরকম, অনেক বিদ্যালয়ে দেখা যায় যে যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট বা যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, তারা অনেকে রয়েছে যারা ইংরেজিতে কম্ফর্টেবল, তাই তাদের জন্য ইংরেজি মাধ্যমে যাতে পড়ানোর ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করা যেতে পারে। তাহলে এইভাবে তাদের জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটানো যেতে পারে। তাহলে দেখো আমরা মোটামুটিভাবে এইখান পর্যন্ত যতটুকু আলোচনা করলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করলাম। আশা করবো যে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষার বিষয়টাকে ভালোভাবে বুঝতে পেরেছো। আর ক্লিয়ার ধারণা না থাকলে কিন্তু তোমরা এই এমসিকিউগুলো ঠিকঠাক করতে পারবে না। সে কারণে সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে তোমাদেরকে বোঝালাম, চেষ্টা করলাম তোমাদের যতটা পারা যায় ভালোভাবে বোঝানোর। আশা করবো যে তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যেটাতে সমস্যা রয়েছে তোমরা কমেন্টে জানাও। তো এই মুহূর্তে আমি তোমাদের গোটা 5 প্রশ্ন দিচ্ছি, তোমরা সেটাকে রেডি করে মানে এই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। খুব সহজ প্রশ্ন দিচ্ছি। তো সেখানে আমি বলবো প্রথম প্রশ্ন যে উচ্চ মাধ্যমিক স্তরের সময়কাল কত, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমের ক্ষেত্রে কমিশন কয় প্রকার পাঠ্যক্রমে সুপারিশ করেছিল, দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন হলো কমিশন বৃত্তিমুখী পাঠ্যক্রমের ক্ষেত্রে বৃত্তিমূলক বিষয়গুলির মধ্যে কোন বিষয়গুলিকে রাখার পরামর্শ দিয়েছিল,
মানে বৃত্তিমূলক যে, আমি এখানে বলে দিই একটু, ওই যে বৃত্তিমূলক পাঠ্যক্রম যে ছিল আমাদের, ওখানে আমরা যেখানে জেনেছিলাম যে বৃত্তিমূলক বিষয় নির্বাচন, সেখানে দেখো 5টা বিষয় কিন্তু আমরা জেনেছিলাম। সেই 5টার মধ্যে তোমাদের যে কোনো একটা উল্লেখ করতে হবে, বা 5টা বিষয় উল্লেখ করলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, সাধারণ শিক্ষার পাঠ্যক্রমের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় হিসেবে, ঐচ্ছিক আবশ্যিক বিষয় হিসেবে কমিশন কতগুলো বিষয়ের কথা বলেছিল? মানে আমি কিন্তু সংখ্যায় বলেছিলাম যে এতগুলো বিষয় রয়েছে, তার মধ্যে থেকে শিক্ষার্থীদের নির্বাচন করতে হবে। এবার ওই একই জায়গা থেকে প্রশ্ন, যে ঐচ্ছিক এবং আবশ্যিক বিষয় থেকে শিক্ষার্থীরা সর্বাধিক কতগুলো বিষয় নির্বাচন করতে পারবে? এই 5টি প্রশ্ন তোমরা চাইলে কমেন্টে উত্তর দিতে পারো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।